নমস্কার সকলকে। আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আরও একবার স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যেই 50টারও বেশি পর্ব দেখার জন্য আমাকে উৎসাহ দিয়েছেন, তার জন্য প্রত্যেক দিনই নতুন নতুন কিছু কথা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর সেই পৌঁছে দেওয়ার ইচ্ছে থেকেই আজকে 51তম পর্ব আনকাট রাতের গল্পে। সেখানে বলবো একটা অজানা গল্পের কথা এবং একজন বিখ্যাত সাহিত্যিকের অজানা একটি অনুবাদের কথা। সাহিত্যিকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার অনেক লেখাই আমরা পড়েছি, অনেক লেখা সিনেমা হয়েছে, বিশ্ববিখ্যাত হয়েছে, কিন্তু তিনি একজন সাহেবের একটি জীবনী অনুবাদ করেছিলেন। আমাদের অনেকেরই হয়তো পড়া হয়ে ওঠেনি সেই অজানা সাহেবের, অজানা সাহেব বলবো না, সেই চেনা সাহেবের অজানা জীবনীটাকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই সাহেবের জীবনী পড়ার পর তিনি যখন সেটি অনুবাদ করেন, তার মনে হয়েছিল এটা শুধু একটা সাহিত্যকর্ম নয়, এই মানুষটার জীবনী হয়ে উঠতে পারে আগামী যুব সম্প্রদায়ের কাছে একটা নতুন করে উৎসাহ, অনুপ্রেরণা। তাই সেই অনুবাদটিকে নিয়ে তিনি দৌড়েছিলেন তৎকালীন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। প্রফুল্লচন্দ্র রায় তার অনুবাদটা দেখে শুধু তাকে বাহবা দেননি, সেই সঙ্গে সঙ্গে ফরওয়ার্ডও করে দিয়েছিলেন তার নাম দিয়ে। আজকে আপনাদের সেই গল্পটাই বলবো, যে আজকের দিনে দাঁড়িয়ে অনেকের হয়তো নতুন করে জানা হবে বা অনুপ্রেরণার কারণ হবে। গল্পটি শুরু হচ্ছে চেকোস্লোভাকিয়ায়। একজন চেকোস্লোভাকিয়ার ছোট্ট বাচ্চা ছেলে, যার নাম টমাস। সেই ছেলেটির যখন বয়স 10 বছর তখন তার মা মারা যায়, অর্থাৎ মাতৃহারা হয়। বাবা ঠাকুরদা পরিবারের অন্যান্যদের সঙ্গে বড় হতে থাকে সে। তার বাবা ঠাকুরদা ছিলেন চর্মকার এবং চামড়াজাত বিভিন্ন বস্তু তারা প্রস্তুত করতেন। ছেলেটি সেই কাজের সঙ্গে 6 বছর বয়স থেকেই যুক্ত হয়ে গিয়েছিল এবং যখন তার বয়স 12 বছর সেই সময় সেই কাজের উপরে তার একটা আলাদা আগ্রহ তৈরি হয় এবং সে পারদর্শী হয়ে ওঠে সেই চর্মকার্যে। যখন তার বয়স 18 বছর তখন সে মনে করে যে শুধুমাত্র এই কয়েকটা চর্মকার হিসেবে জিনিস বানিয়ে কোনো লাভ নেই, বা দোকান থেকে যেটুকু বিক্রি হয়, তারা মূলত জুতো বিক্রি করতেন, তো চর্মকার হিসেবে শুধু দোকান করলেই বোধহয় সফল হওয়া যাবে না, এবং তার মাথায় এলো যদি একটা কোম্পানি করা যায়। তিনি তার দাদা অ্যান্তোনিন এবং তার দিদি অ্যানা, তাদেরকে বিষয়টা বললেন যে চলো আমরা সবাই মিলে একটা কোম্পানি করি, তাহলে আরও অনেক বেশি সফলভাবে আমরা এই জুতো প্রস্তুত করতে পারব। দাদা দিদি রাজি হলেন বটে, কিন্তু সমস্যা হলো টাকা কোথায়। সর্বসাকুল্যে কুড়িয়ে বাড়িয়ে জোগাড় হলো $320। $320কে সঙ্গী করে জুতো তৈরির কোম্পানি শুরু করলেন 3 ভাইবোন মিলে। 10 জন কর্মচারী রাখলেন এবং প্রচুর পরিশ্রম করলেন। পরিশ্রম করার ফল কি হলো? ফল হলো 1 বছরের মধ্যে দেউলিয়া হয়ে গেল তাদের কোম্পানি। হ্যাঁ, 1 বছরের মধ্যে দেউলিয়া ঘোষণা হয়ে গেল তাদের কোম্পানি। কিন্তু তিনি নিরাশ হলেন না। তিনি আসলে তাদের যে মূলধন সেটা শেষ হয়ে গিয়েছিল, চামড়া কেনার পয়সা ছিল না। চামড়া দিয়ে যে জুতো তৈরি হবে সেই টাকা তাদের আর ছিল না। তখন তিনি ঠিক করলেন যে ক্যানভাস কাপড় দিয়ে যদি জুতো তৈরি করি কেমন হয়। যেমনি ভাবা তেমনি কাজ। আবার পুরনো উদ্যমে দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানিকে নতুন করে তিনি অক্সিজেন দিলেন এবং দ্বিগুণ উচ্ছ্বাস উত্তেজনা নিয়ে শুরু করলেন আবার ক্যানভাস কাপড়ের তৈরি জুতোর কাপড় বাজারে এলো। ক্যানভাস কাপড়ের জুতো যে মুহূর্তে তিনি তৈরি করলেন সেই মুহূর্তে তুমুল জনপ্রিয় হয়ে উঠল
সারা চেকোস্লোভাকিয়াতে সেই ক্যানভাসের তৈরি কাপড়ের জুতো, যার পরবর্তীকালে নাম কেটস। এবং সেই জুতো এত জনপ্রিয় হয়ে উঠল যে তারা 1 বছরের মধ্যে লোকসান কাটিয়ে তারা রীতিমতো একটা ফুলে ফেঁপে ওঠা কোম্পানিতে পরিণত হলেন। এই ভদ্রলোক টমাস অত্যন্ত পারদর্শী মানুষ ছিলেন শুধু বলবো না, তিনি অত্যন্ত একেবারে প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, হাতে কলমে কাজে খুব বিশ্বাস করতেন। যখন কোম্পানি এরকম একটা জায়গা, সুপারহিট ক্যানভাসের জুতো কেটস, বিপুল অর্ডার, সেই সময় ঘটল তার জীবনে একটা দুর্ঘটনা। দাদা অ্যান্টনিন মারা গেলেন এবং তার বোন অ্যানা বা দিদি অ্যানা, তিনি বিয়ে করলেন এবং বিয়ে করার পর ব্যবসা থেকে চলে গেলেন। সেই সময় টমাস ভাবলেন যে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু মালিকানা ভিত্তিক ব্যবসা করলে হবে না, দরকার টিম ওয়ার্ক। আর সেই টিম ওয়ার্ক থিওরি দিয়ে তিনি তার কর্মচারীদের কাছে প্রস্তাব রাখলেন যে শোনো, তোমাদের শুধু মাইনে দেব না, তোমরা কোম্পানির অংশীদার হবে এবং মুনাফার ভাগিদার হবে, কিন্তু একটাই শর্ত, কোম্পানি যদি ক্ষতিগ্রস্ত হয় বা লোকসান হয় তার ভাগটাও কিন্তু নিতে হবে। সম্মতি দিলেন কর্মচারীরা, মুনাফার ভাগ পাবেন এবং তাদের আপত্তি হওয়ার কোনো কারণ নেই। দুগুণ উৎসাহে বা দ্বিগুণ উৎসাহে আবার শুরু হলো। তিনি দেখলেন কাজ করতে গিয়ে যে কোম্পানিকে যদি বড় করতে হয় তাহলে অ্যাসেম্বলি যে লাইন আমেরিকা আবিষ্কার করেছে সেই বিষয়টাও জানার দরকার। দৌড়ালেন আমেরিকায়, সেখান থেকে শিখে আসলেন অ্যাসেম্বলি লাইন এবং এই হাতে কলমে শিক্ষার একটা বিরাট বড় তার জীবনে আলাদা করে সফল হওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিল। কারণ এই অ্যাসেম্বলি লাইন তিনি যখন আমেরিকা থেকে শিখে এলেন, সেই থিওরিকে কাজে লাগিয়ে চেক বা চেকোস্লোভাকিয়ার রাস্তাঘাটের ডিজাইনও তিনি বদলে দিলেন। হ্যাঁ, তিনি এতটাই প্রতিভাবান মানুষ ছিলেন। এবং সেই প্রতিভাবান মানুষটির কথা লিখতে লিখতে বিভূতিভূষণ একটি জায়গায় অনুবাদে লিখছেন যে পথের দৈর্ঘ্য কম হলে জীবনের দৈর্ঘ্য বেড়ে যায়। একবার তার কোম্পানিতে খুব জুতো চুরি হচ্ছিল, মানে তার কোম্পানির কারখানা থেকে শোরুমে যাওয়ার পথে রাস্তায় জুতো চুরি হচ্ছিল। সবাই তাকে পরামর্শ দিলেন যে আপনি একটা কাজ করুন, আপনি সিকিউরিটি গার্ড রাখুন প্রচুর, যারা নিরাপত্তা দেবে। তিনি বললেন না। তিনি অন্য একটা কাজ করলেন, নির্দেশ দিলেন যে 1 পায়ের জুতো প্রথমে পাঠাও, অর্থাৎ বাঁ পা বা ডান পায়ের জুতো, একটা পাটির মধ্যে একটা জুতো, বাঁ পায়ের জুতোর বাক্সগুলো পাঠিয়ে দাও, আর ডান পায়ের জুতোগুলো পাঠাবে 3 থেকে 4 দিন পরে। এবং দেখা গেল যখন সেই একটা পায়ের জুতো কারখানা থেকে শোরুম পর্যন্ত যাওয়া শুরু হলো, জুতো চুরি বন্ধ হয়ে গেল। এরকম নানান দিক থেকে সেই মানুষটি একটা আলাদা করে বৈচিত্র্য তৈরি করলেন জুতোর ব্যবসাতে। এবং তিনি প্রথম ব্যক্তি যিনি 9 সংখ্যার ব্যবহারটা করেছিলেন জুতোর দামের ক্ষেত্রে, অর্থাৎ 100-র জায়গায় 99। এই মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে তিনি মার্কেটিংকে একটা আলাদা নিদর্শন তৈরি করলেন, মানে নিদর্শন উপহার দিলেন যে মানুষ এটা ভাববে যে আমি এটা কেনার জন্য 100 টাকারও কম খরচ করেছি, অর্থাৎ 99 টাকা মানে বা 99 পয়সা মানে 100রও কম। এবং আপনারা জানেন আজকেও প্রচুর কোম্পানি প্রচুর প্রোডাক্টের ক্ষেত্রে তাদের সেই দাম নির্ধারিত করে 99 টাকা বা 99 পয়সা। এর পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে এই টমাস সাহেব, তার এই থিওরি। এই কোম্পানি এবং এই থিওরির জন্মদাতা এই টমাস সাহেব একবার তাদের কোম্পানি যখন অনেক বড় হয়ে গেছে, সেই সময় তিনি সুইজারল্যান্ডে তাদের একটি শাখা উদ্বোধন করার জন্য প্লেনে চেপেছিলেন, কিন্তু বিমান যাত্রা সম্পূর্ণ হয় না, দুর্ঘটনায় মারা যান এই জনপ্রিয় নতুন ধরনের এক জুতো আবিষ্কারক টমাস সাহেব। কিন্তু তার চলে যাওয়ার পর থেমে থাকেনি তার কোম্পানি, রীতিমতো 72টি দেশে ব্যবসা করছে এবং বর্তমানে এই এত বড় কোম্পানির সেই বিমান দুর্ঘটনা যেখানে ঘটেছিল টমাস সাহেবের, সেই সুইজারল্যান্ডে এখন তাদের হেডকোয়ার্টার।
এ এক অন্য জুতো আবিষ্কারের গল্প, যেটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না, যার সঙ্গে জড়িয়ে আছেন। বাংলায় অনুবাদ করেছিলেন এই টমাস সাহেবের জীবনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, 1932 সালে সুইজারল্যান্ডের তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার এই বিপুল জনপ্রিয় জুতোর ব্র্যান্ড, যা আমাদের ভারতে, আমাদের বাংলায় বহু মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হয়ে আছে। আর হ্যাঁ, সেই সাহেবের নাম টমাস বাটা। বাটা কোম্পানি হিসেবে আমরা যাকে চিনি তার জনক হচ্ছেন এই টমাস বাটা। আর যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদটা পড়েননি, দয়া করে সেটা একবার পড়ে নেবেন। এরকম একটা অনুপ্রেরণামূলক যে গল্প, সেটা থেকে বঞ্চিত হবেন না। আজকের মতো আনকাট রাতের গল্প এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।